স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দুর্নীতি নিয়ে যথারীতি প্রতিবেদন দিয়েছে আবারও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। জনমত জরিপের ভিত্তিতে তৈরি তাদের প্রতিবেদনে বলেছে আমাদের দেশের রাজনৈতিক দল ও পুলিশ বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। বরাবরের মতোই টিআই এর প্রতিবেদনের পক্ষ নিয়েছে বিরোধী দল, আর বিপক্ষে বলছে সরকারি দল। এসব নিয়ে আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার শিরোনাম দুর্নীতির সূচ। আজ স্টুডিওতে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার জনাব বেনজির আহমেদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাগত আপনাদের। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা আজকে যদি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে বৈশ্বিক জরিপের ফল প্রকাশ হয়েছে তাতে যদি দেখি যে যৌথভাবে এখনো বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এ থেকে আপনার দল আওয়ামী লীগ কি শিক্ষা নিচ্ছে এই পারসেপশনটার ভিত্তিতে? দেখুন, আমি মনে করি যেটা ওনাদের যে রিপোর্ট যেটা আমরা আজকে দুপুরে প্রকাশ পেয়েছে, আমি সামান্য দেখেছি, এটা এখনো পত্রপত্রিকা আসেনি। সেটা হলো যে তারা যে জরিপটি করেছে, সে জরিপ যাদের সাথেই করেছে, যে একাই করুক না কেন, আমার নিজের একজন আইনজীবী হিসেবে আমার নিজের ধারণা যে সাধারণ মানুষ গ্রামেগঞ্জে যারা বাস করে, কিন্তু দে আর নট আউট অফ পলিটিক্স, তারাও রাজনীতির প্রভাবমুক্ত নয়, তাদের ভিতরে একটা ভাবনা কাজ করে। সবকিছু মিলিয়ে বলছে যে ওনারা তো জানে না কে কার কি মানে মনের অবস্থা, কিন্তু তাদের ভেতরে ইনার মাইন্ডে একটা ভাবনা কাজ করে, সেইভাবে তারা একটা অপিনিয়ন পোল নিয়েছেন। কাজে সেখানে রাজনীতিবিদদের যে ঢালাওভাবে যে আপনার দুর্নীতিবাজ বলা হয়েছে, এটা বোধহয় ওই ধরনের একটা অস্বাভাবিক ধারণার থেকে এসছে বলে আমার মনে হয়। কারণ এখানে দেশের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের দেশের ইতিহাস যদি দেখি স্যার, তাহলে এই রিপোর্ট থেকে আপনাদের শিক্ষা নেওয়ার কিছু নাই, কারণ যেটা এটা ঢালাও আমি বলছি যেটা শিক্ষার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের রিপোর্টটা আমাদের একটা নির্দেশিকা থাকতে পারে যে এই ধরনের ফাইন্ডিং, যে ডিটেলস রিপোর্টটা দেখে নাই কেউ, সেটা এমন যদি তথ্যভিত্তিক থাকে যে এটা করা হয়েছে, শুধু আমাদের কোনো পজিটিভ স্টেপ নিতে হবে। ধরুন আমি বলি আপনাকে, ছোট্ট একটা কথা বলে শেষ করছি। দুর্নীতি দমন কমিশন, সেটাকে আমরা বহু বছর ধরে কাজ করে দেখছি, কিন্তু আপনি লক্ষ্য করতেন 111 সময় দেখছি যেভাবে মামলা হয়েছে, আমরা সেটাও দেখেছি, কিন্তু কোনোদিন বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত মন্ত্রী পর্যায়ের বা মন্ত্রীদের দুর্নীতি কমিশন দপ্তরে গিয়ে জবাব দিয়ে বা ইন্টারোগেশন ফেস করতে, এটা কিন্তু এই সরকার করেছে। কাজে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রশ্ন ছিল যে এই রিপোর্টটার প্রেক্ষিতে আপনারা দলগতভাবে, সেটাই বলছি, দলগত না, এটা রিপোর্টার আমাদের ডিটেইল দেখতে হবে। যদি দেখা যায় তার তথ্যপত্র এমন কিছু আছে যার দ্বারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, সেখানে অবশ্যই সেটা এই মুহূর্তে তথ্যপত্র বাদে যদি আমি শুধু ওনাদের প্রথম অনুচ্ছেদটা পড়ি, একদম যে ধারণার বিচারে বাংলাদেশের দুর্নীতি সার্বিকভাবে বাড়লেও প্রত্যক্ষ অভিজ্ঞতা অনুযায়ী সরকারি সেবা খাতে ঘুষ দেওয়ার হার সামান্য হলেও কমেছে। ধারণার বিচারে বাংলাদেশ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে রাজনৈতিক দল ও পুলিশ, এবং এরপর রয়েছে বিচার। এইটা থেকে কি স্যার আপনারা কোন ধরনের বার্তা নিচ্ছেন, মেসেজ? আমরা দুজনে এখানে আইনজীবী আছি, আমাদের ওই জুডিশিয়ারি যে বিচার বিভাগ বলছে সে ব্যাপারে আমাদের একটা কথা বলতে হতে পারে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিবিদদের ভিতরে যে দুর্নীতি যে মনের যে উৎকোচ গ্রহণ করা, সেটা কিন্তু বা অন্যায় লাভবান হওয়া, বিত্তবান হওয়া, সেটা কিন্তু আজকে ফর দি ওভার দি ইয়ার্স আপনি চলে আসছে। এখন এখানে যেটা আপনি যে বলছেন সেটা হচ্ছে যে সেটা ওনাদের রিপোর্টে যেটা আসছে যে একটা ট্রেন্ড আসছে কমের দিকে, এইটা ট্রেন্ডটা আমাদের কমের দিকে আরো কমাতে হবে, এবং সেই জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের ভেতরে কিন্তু এই চর্চার প্রয়োজন আছে। আমরা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কাছে জানতে চাইবো যে আপনাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন যে এই যে রাজনৈতিক দলকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে এর কারণ হচ্ছে সরকারের দলীয় দুর্নীতি, কিন্তু টিআইর প্রতিবেদনে কিন্তু এরকম কোনো কিছু আমরা পাইনি। আমরা পাইলাম যে এটা পারসেপশন ওয়াইজ মানুষ মনে করে রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত, আপনারা তো এর বাইরে নন। এটির জবাব আপনাদের কাছে কি আছে? রাজনৈতিক দল এভাবে যদি বলা হয় দুর্নীতি বলতে কি বোঝায়, কি প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তি দুর্নীতি না দল দুর্নীতি? এইটাও আমি ইফতেখার ভাইয়ের কাছে জানতে চাইবো যে এটা কি রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি দল দুর্নীতি পরায়ণ দল, নাকি ব্যক্তি হিসেবে যারা রাজনীতির সঙ্গে জড়িত,
রাজনীতি করছেন, রাজনীতিবিদ সকলেই দুর্নীতিবাজ কিনা ওটা জানতে পারলে ওই সব জবাবটা দেওয়া সম্ভব। কিন্তু আমি মনে করছি যে মনে হয় যে এইভাবে বলার ঢালাওভাবে যে দুর্নীতিগ্রস্ত সম্পূর্ণ এবং তারাই টপ, in my opinion possibly it is a bit unkind and unfair to the politicians. পৃথিবীর সর্বত্র যত ভালো হয়েছে সব রাজনীতিবিদদের দ্বারাই হয়েছে। সমাজের যত পরিবর্তন বিবর্তন হয়েছে, মানুষের যত পরিবর্তন বিবর্তন হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব মেজর রোল প্লে করেছে। ইট ইজ দে হু মেড দি হোল ওয়ার্ল্ড চেঞ্জ। এবং সেক্ষেত্রে ঠিক বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কথা বলতে চাই যে সব রাজনৈতিক দল সবগুলি খারাপ বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে সবাই খারাপ, এটুকু তো আমি তো অ্যাবসলিউটলি আই ক্যান নট অ্যাকসেপ্ট দ্যাট রাজনীতি সব ব্যক্তিরই খারাপ। এবং পারসেপশন, এবং আমি পার্সোনালি আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, ইয়েস যদি কারো থাকে, ইয়েস আই হ্যাড বিন মিনিস্টার অলসো, এবং আমি আমার একটা পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রি ছিলাম। ইন মাই মিনিস্ট্রি আমার কানে কোনোদিন কোনো একটা, বিফোর আই টুক ওভার দ্য মিনিস্ট্রি আই ওয়াজ টোল্ড যে ইঞ্জিনিয়ার ঢাকা সিটি ট্রান্সফার হতে হলে সিটি ইঞ্জিনিয়ার পয়সা ছাড়া নাকি হয় না। I dare to say it, no mother son can claim it, that while I was the minister for 4.5 years of that ministry, সেখানে কোনোদিন কোনো স্যার এটা তো আপনি ব্যক্তিগতভাবে বললেন, no, but politicians I was also ব্যক্তিগত, I'm a politician, I ran a ministry, কিন্তু মানুষের I ran a ministry, no, let me finish my part of this part, then you see একটা strong একটা part বলি কি করে হচ্ছে। I was Minister of Education, Science and Technology for 11 days, 10 days সম্ভবত, yes. সেখানে one file came to me first, Science and Technology Ministry, একটা ফাইল আসছিল ওই 11 দিনের মধ্যে। সে ফাইলটা হলো to remove Dr. Wazed from the post of chairman of Atomic Energy Commission. এর আগে ফাইলটা ছিল তখন M.K. Anwar was the minister, আমি যখন হলাম তখন এই ফাইলটা নিয়ে আসলেন, কি হলো তাকে রিমুভ করে সাইন করে দেন, আর কোনো কাজ পেল না। ক্যাপ্টেন আনলো সেক্রেটারি, যে সেক্রেটারি এনেছিল আমার কাছে বললেন, সে এখন আওয়ামী লীগের পক্ষে চমৎকার মানে আর্টিকেল লিখে। তো আমি একটা ওয়াজেদকে, যেহেতু আমি আই ইউজ টু নো ডক্টর ওয়াজেদ, ওয়াজেদ ইউজ টু কাম টু মি অর আই ইউজ টু গো টু হিজ প্লেস অলসো, তো আমি ওয়াজেদকে ডক্টর ওয়াজেদকে বলেছিলাম যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, বাট দ্যাট ব্যুরোক্রেটস মানে উইল নট বি ব্যাড ম্যান। স্যার আমি আই উড রাদার সে যে ওইভাবে হতে পারে রাজনৈতিক দলের, কিন্তু আপনি বলছেন স্যার এটা আনকাইন্ড হয়েছে, আনফেয়ার হয়েছে রাজনৈতিক দলকে এরকম বলা। কিন্তু স্যার আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে দাবি করা হয়েছে যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বলতে টিআই আওয়ামী লীগকেই বুঝিয়েছে। স্যার আপনি এরকম বুঝেছেন কিনা? আমি যদি রাজনৈতিক দল বলতে তার সঙ্গে আমি বুঝি শুধু আওয়ামী লীগ কি বলছে, এটা আমি এই প্রমাণ এটাতে দেখা যায় না স্যার। না, এই বক্তব্য আপনি যেটা পড়লেন তাতে তো আমি তো পুরোটা পড়ি না, ভিতরে যদি আরো কিছু ম্যাটেরিয়াল থাকে আমি জানি না, তবে আপনি ফার্স্ট প্যারাটা যেতে পড়েছেন তাতে শুধু একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে বলেছে বলে তো আই ডু নট সি দ্যাট। আপনাকে ধন্যবাদ জনাব বেনজির আহমেদ। আমি আবারও পারসেপশনের প্রশ্নে আসি যে টিআই রাজনৈতিক দলের দুর্নীতির বিষয়টি সামনে আসার পাশাপাশি এটাও বলেছে যে শীর্ষে যে দ্বিতীয় সংস্থাটি অবস্থান করছে সেটা হচ্ছে পুলিশ। এটা আপনি কিভাবে এটা দেখেন বা এটা থেকে আপনি কি শিক্ষা নিচ্ছেন? এটাতে আমাদের নিশ্চয়ই আহ্লাদিত হওয়ার কোনো বিষয় নাই এটার মধ্যে। আর টিআই যখন থেকে জরিপ শুরু করেছে, জরিপ প্রকাশ করে, তখন তো সবসময় পুলিশ তাদের সঙ্গে ছিল এবং তারা পুলিশকে পরিত্যাগ করতে পারেনি। আগে এক সময় টিআই এই পত্রপত্রিকা কাটিং থেকে জরিপ করে বলতো, এবার দেখলাম যে তারা 1822 জনকে ইন্টারভিউ করেছে, করে এই সিদ্ধান্তে এসছে। তার মানে হচ্ছে যদি আমরা ধরে নেই যে 1822 জনকে তারা ইন্টারভিউ করেছে, আউট অফ দিস 1822 পিপল ম্যাথমেটিক্যালি 1694 জন লোককে বলতে হয়েছে পুলিশ দুর্নীতিগ্রস্ত। আমার প্রশ্ন হলো যে 1822 জনের মধ্যে 1694 জন কি থানায় এসেছিল, পুলিশের কাছে এসেছিল? এসে থাকলে সেই স্প্যান অফ টাইমটা কত 20 বছর ধরে আসছে, গত 1 বছর ধরে আসছে, কত দিন ধরে আসছে? তো এই অনেক প্রশ্ন থাকে। এগুলো 16 কোটি দেশের মানুষের একটা দেশে যেখানে বসবাস করে, সেখানে এই 1800, 1900, 2000 লোকের বক্তব্য নিয়ে আর এই ধরনের বক্তব্য নিয়ে আসা, তারপরে এই ধরনের মন্তব্য করা। এনিওয়ে, আমরা যেটা মনে করি যে আমরা এটাকে অন্যভাবে নেই, পজিটিভভাবে নেই, যে যাতে করে এই যে পুলিশকেই অনুষঙ্গ করে রিপোর্ট করা। আমরা দেখছি যে বিভিন্ন সময় অন্যান্য ডিপার্টমেন্টকেও, বিভাগকেও আনা হয়, এর সঙ্গে পুলিশ থাকে। আমার মনে হয় এটা থাকলে এটা যে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে এই বক্তব্যগুলো মানুষের কাছে যে পারসেপশনের পয়েন্ট অফ ভিউ থেকে গ্রহণযোগ্যতা বেশি পায় বলে মনে করে বোধহয় এই ধরনের অর্গানাইজেশনগুলো।
সে কারণে সবসময় এই বিষয় নিয়ে আসে। কারণ আমি কখনোই বিশ্বাস করি না যে 1822 জনের মধ্যে 1694 জন লোক বলেছে যে পুলিশ দুর্নীতিগ্রস্ত। অসম্ভব এটা। আপনি বেনজির ভাই, আমি আপনার কাছে জানতে পারি যে টিআই রিপোর্টটা যদি আমরা বাইরেও রাখি, আপনার কাছে কি মনে হয় জনগণের পারসেপশন পুলিশের ক্ষেত্রে যদি 1822 এর মধ্যে শতকরা কত ভাগ হওয়া উচিত যে দুর্নীতিগ্রস্ত মনে করে মানুষ? এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে পারসেপশনের বিষয়, Perception। যেটা আমরা গত 250 বছর ধরে আমরা উই আর ক্যারিং ফরওয়ার্ড, একটা বিষয়। আরেকটা হচ্ছে অন দ্য গ্রাউন্ড কি হচ্ছে। তো এটা এই অন্যের চামিচে করে ঝোল না খেয়ে আসলে প্রকৃত চিত্র কি দেখার চেষ্টা করেছি আমরা। এবং গত বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগকে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করিয়েছি ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে, এবং আমরা সব ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। আমরা এগুলোকে আমরা খুব শীঘ্রই, এই তথ্যগুলো এই মুহূর্তে আমরা শেয়ার করবো না, আমরা খুব শীঘ্রই ঢাকা ইউনিভার্সিটিতেই প্রাঙ্গণেই এটিকে আমরা শেয়ার করবো। আমরা মনে করি যে এই ধরনের কথাবার্তার উপর ভিত্তি না করে আসলে অন দ্য গ্রাউন্ড কি হচ্ছে সে জানা দরকার আছে আমাদের, টু ফিক্স আপ আওয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড আওয়ার পলিসি। কারণ হচ্ছে যে আমরা যেহেতু মনে করি যে আমরা এই যারা এই প্রজন্মে যারা পুলিশ অফিসার, তারা মনে করি যে আমরা উই কাম ফ্রম দি কমিউনিটি, we live inside the community, we work for the community, and one day we go back to the community. So আমরা এই জিনিসটা চিন্তা করি, পুলিশিং করি। আমরা যখন আবার কমিউনিটিতে ব্যাক করব, ব্যাক করার পরে যখন পুলিশকে হাউ উই ওয়ান্ট টু সি পুলিশ when we will be back in the return in the community, সেভাবেই আমরা পুলিশ গড়ার চেষ্টা করি। সেই জন্য দরকার হচ্ছে ইনপুট, ফ্যাক্টস দরকার। সেই জন্য আমরা এটা করেছি। আমরা খুব শীঘ্রই এটা আপনাদের সঙ্গে share করব। পারসেপশন ওয়াইজ সেটা কিরকম সেটা আমরা জানতে পারবো আপনাদের খুব রিপোর্টে। মাচ বেটার জানতে খুব শীঘ্রই আমরা শেয়ার করবো এটা। ইফতেখার ভাই, আমরা এই যে টিআই এর বৈশ্বিক জরিপ, এই যে ফল প্রকাশ, সেটাতে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এটাকে বলেছেন যে এটাকে নির্বাচনকে সামনে রেখে এটা এরকম করা হচ্ছে এবং বিরাজনীতিকরণের একটা আপনি দেখতে পাচ্ছেন। প্রতিবারই এই প্রসঙ্গগুলি ওঠে। টিআই এই রিপোর্টগুলি করে বাংলাদেশের দুর্নীতি কমাতে কি সাহায্য করে বা কি লাভ করে বা কি হয়? আচ্ছা, আপনার ধন্যবাদ খালেদ। আপনার প্রশ্নের দুইটা দিক আছে। জি। একটা হচ্ছে যে আমরা এটা করে নির্বাচনের আগে কোনো উদ্দেশ্য আছে কিনা। এটা তো আন্তর্জাতিক জরিপ, সবাই জানে। এবং এটা কখন জরিপটা হবে, এটা কি বাংলাদেশে নির্বাচন কবে হচ্ছে না হচ্ছে, কি ভারতে কবে নির্বাচন হচ্ছে না হচ্ছে, এটা বিবেচনা করলে কিন্তু এই ধরনের জরিপ, আন্তর্জাতিক জরিপ কখনোই হবে না। এই জরিপটি পৃথিবীর 160টি দেশে হয়েছে। সাইমালটেনিয়াসলি যে পিরিয়ডের কথা জনাব বেনজির আহমেদ বললেন যে কখন হয়েছে, এই মানে গত 1 বছরের তথ্য এটার মধ্যে অভিজ্ঞতাটা এখানে আসছে। একটা নির্ধারিত সময় জরিপটা হয়েছে এবং সাইমালটেনিয়াসলি আমরা জরিপটা প্রকাশও করেছি। এখন ঘটনাক্রমে আপনি যেভাবে বলেন, এখন আমাদের দেশের নির্বাচন সামনে, কাজে এটা নিয়ে বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশনটা হতেই পারে যে এটার প্রভাব নির্বাচনের উপর পড়বে না। কিন্তু আপনি শুরুতে যেটা বলেছেন, ইতিমধ্যে প্রশ্ন করেছেন, আমরা কিন্তু কোনো বিশেষ দলকে, রাজনৈতিক দলকে দুর্নীতিগ্রস্ত করে এই কথা কিন্তু আমাদের উত্তর তো তারা বলেনি। একটা জিনিস পরিষ্কার করা দরকার যে এটা হচ্ছে যে টিআইবি কিন্তু এই তথ্যগুলো বানায়নি। এটা হচ্ছে যে জরিপের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা এটাকে উপস্থাপন করছি, এক। আর দুই হচ্ছে যে আমরা যেই চিত্রটা তুলে ধরেছি, আপনারা দেখবেন যে ডাটাগুলো আছে, বাংলাদেশের যে চিত্রটা, সেটা ঘটনাক্রমে বিশেষ করে সেই সর্বোচ্চ দুর্নীতির কারণে জর্জরিত যে খাতগুলোর কথা বলা হচ্ছে, সেখানে বৈশ্বিকভাবেও কিন্তু একই ধরনের চিত্র। আপনি যেমন রাজনৈতিক দলের কথাটা বলা হচ্ছে 93% বৈশ্বিকভাবে, বাংলাদেশেও ঘটনাক্রমে 93%। একইভাবে পুলিশ, বিচার ব্যবস্থা, এই ধরনের খাতগুলো কিন্তু মোটামুটি খুবই কাছাকাছি। এমনকি আমাদের তুলনায় আমরা যদি আবার দক্ষিণ এশিয়ার কনটেক্সটে চিন্তা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যেমন ভারতের বেলায় আমাদের তুলনায় অনেক বেশি রাজনৈতিক, মানে বেশি উত্তরদাতা মনে করছেন রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি সবচেয়ে প্রকটতম। এই ধরনের বিষয়গুলো কিন্তু আসছে। কিন্তু একটা যেটা আমরা যে ওভারঅল ট্রেন্ডটা দেখেন, এটা কিন্তু বৈশ্বিকভাবে মোটামুটি একই ধরনের চিত্র। এটা হচ্ছে একটা জিনিস, এবং সেটার সাথে কোনো খুবই সামঞ্জস্যপূর্ণ। অন্যান্য যে জরিপগুলো সাম্প্রতিক কালে হয়েছে, তার সাথেও মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। আরেকটা প্রশ্ন কি আসতে পারে যে আপনাদের প্রশ্নের মধ্যেই কি অনেকগুলি উত্তর থাকে? আপনি যদি কাউকে প্রশ্ন করেন আপনি কি অমুককে দুর্নীতিগ্রস্ত মনে করেন কিনা, তাতে কি আমি না, এটা যে অর্থে আপনি বলছেন লিডিং কোয়েশ্চেন, সেটা তো কখনোই গবেষণার মধ্যে থাকবে না। কারণ এটা তো একটা হচ্ছে আন্তর্জাতিক গবেষণা, এটার মধ্যে আন্তর্জাতিক যে সামাজিক বিজ্ঞানের যে গবেষণা পদ্ধতি আছে, সেটার অনুসরণ করেই একটা, মানে বলে যে গ্লোবালি অ্যাকসেপ্টেড মেথোডোলজির উপর ভিত্তি করে, এবং একই কোয়েশ্চেনিয়ার সবগুলো দেশে হয়েছে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় শুধু ট্রান্সলেট করে আমরা কোয়েশ্চেনটা ইউজ করছি। কাজে এখানে কোনো লিডিং কোয়েশ্চেনের সুযোগ থাকে না, তবে মাল্টিপল চয়েস অফ থাকতে পারে, সেটা খুবই যে কোনো গবেষণা। এবং আপনি আরেকটি বিষয় স্পষ্ট করলেন যে এখানে রাজনৈতিক দল বলতে শুধু আওয়ামী লীগকে বা কোনো একটি বিশেষ দলকে কখনোই এটা বোঝানো হয় না, যেটা বেনজির রফিকুল ইসলাম বলছিলেন, যেটা সকল রাজনৈতিক দলকে এটা বলা হয়েছে। আমরা এই প্রসঙ্গে আপনাদের মতামত আর একটু শুনবো, যে একটা বিরতি নিয়ে ফিরে আসার পর।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে জনাব ইউসুফ হোসেন হুমায়ুন। এখন বিভিন্ন আলোচনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সরকারের নানা ভুল ত্রুটির কথা বলা হচ্ছে, যেহেতু সরকারে থাকলে কিছু ভুল ত্রুটি হবে। এই ভুল ত্রুটিগুলির মধ্যে আমাদের দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্নটা করেছেন, আমি একটু সংক্ষেপে করি যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, এগুলি ব্যাপারটা আপনারা মাথায় আনবেন কিনা? বড় বড় বিষয়গুলি যদি বাদও দেয়, পদ্মা সেতু, হলমার্ক বা ইত্যাদি ইত্যাদি, এই যে ছোট ছোট বিষয়গুলি যেগুলি মানুষকে পারসেপশন তৈরি করতে সাহায্য করে, আমি আবারও বলছি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য। আপনি যেগুলো বলছেন যে একটা অ্যাসপেক্ট, এই ব্যাপারগুলো কিন্তু নট এ নিউ ফেনোমেনন, হঠাৎ করে আজকের হয়নি বা পরশু হয়নি, এটা ওভার দি ইয়ার্স, বছরের পর বছর চলে আসছে। এখানে যেটা হয়েছে আপনি দেখবেন যে এটা কন্টেইন করার জন্য, অর্থাৎ প্রতিরোধ করার জন্য সরকার বা যে সরকারি দল, যে দল ক্ষমতায়, তারা চেষ্টা করেছে কিনা। সাধারণত এটা সরকারি দলেদেরই হয়, এটা তো আমাদের সাধারণ পারসেপশন। এখানে আপনি লক্ষ্য করেছেন এই ধরনের ঘটনা যেগুলো প্রত্যক্ষভাবে করা হয়েছে, যে টেন্ডারবাজির বিশেষ করে, সেখানে কিন্তু দলীয়ভাবে, সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের কথা সেদিনও আপনারা দেখেছেন যেটা আসছে। কিন্তু আপনি যে নির্বাচন ইশতেহার প্রণয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, সেইখান থেকে যদি আমি একটু পড়ে শোনাই, অগ্রাধিকারের 5টি বিষয় সেখানে বলা হয়েছিল যে ক্ষমতাধরদের বার্ষিক সম্পদ বিবরণ দিতে হবে। আমরা শুনেছিলাম যে আপনারা ক্ষমতায় আসলে আপনাদের মন্ত্রীরা, আপনাদের সংসদ সদস্যরা, আপনাদের বিচারকরা সবাই সম্পদের বার্ষিক বিবরণী দিবেন, যেটা আমরা এখনো দেখি নাই। এটা সব যেটা থাকে ম্যানিফেস্টো কি, সবগুলো কোনো দলই কিন্তু পরিপূর্ণ করতে পারে না, এটা কিন্তু বাস্তবতা। আমরা আশা করব যে আপনারা এটা করলে হয়তো পারসেপশনটা এটা চেঞ্জ হবে। জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রাজনৈতিক দলের দুর্নীতির বিষয়টি যেটি টিআই সামনে আসছে, একটি শীর্ষ দলের শীর্ষ নেতা ও সিনিয়র আইনজীবী হিসাবে আপনি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত বা দুর্নীতির সবচেয়ে বড় জায়গাটা আপনি কোনটা মনে করেন? টিআই এর ব্যাপারটা যদি আমরা না করে, আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতিটা কোনটা বেশি পারসেপশন হয়েছে? আমি ঠিক যেগুলি তো ওনারা তো চিহ্নিত করেছেন, প্রশ্ন জিজ্ঞেস করি, তা আমার কাছে মনে হয়েছে কতগুলি জিনিস, ইনকাম ট্যাক্স, কাস্টমস, এই সমস্ত ব্যাপার কোনো কুইভাবে আলাদা আলাদা বলেছি কিনা আমি জানি না। ইনকাম ট্যাক্সের যে, আমি যদি ইফ আই লুক এট ইট লাইক দিস, শুধু বাংলাদেশের যে কত কোটিপতি আছে আমরা বলা হয়, শোনা হয়, গাড়িগুলি দেখেন না আপনার, জাস্ট সিম্পল জিনিস, যে গাড়িগুলি চলে এদেশে, কত টাকার গাড়ি, ট্যাক্স কত দেয়, কারা এনেছে, কিভাবে এনেছে, বাড়িগুলি, লাক্সারি হাউস থেকে আরম্ভ করে বিপণী বিতানগুলি, এগুলি যদি ধরা হয়, তাহলে ট্যাক্স যদি শুধুমাত্র বাংলাদেশের এই গরিবদের, এত যদি প্রপারলি খেলে মানুষগুলি ট্যাক্স দিত, যেভাবে টাকা আসছে না, তার দেশের চেহারা অন্যরকম হয়ে গেল। এবং সেটা কি হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, এই খাতগুলি ওনারা, হ্যাঁ কতগুলো ওভারঅল ওনারা বলেছেন। পুলিশের ব্যাপারে আমার একটি জিনিস বলবো, আই হ্যাড বিন টু ইংল্যান্ড ইন 1969। আমার নিচে দেশে থাকাকালীন এক অবস্থা, তখন আমি আই ওয়াজ প্র্যাকটিসিং লয়ার বিফোর আই হ্যাড বিন টু ইংল্যান্ড। আমি এখানে জয়েন করেছি অ্যাজ এ উকিল হিসেবে। সেখানে দেখেছি পুলিশদের ধারণা আমাদের কিছু ছিলই। আমি 1962-তে রাষ্ট্রদ্রোহী হিসাবে এক্সপোর্ট দিচ্ছি, পুলিশ কী করছে না করছে সব জানি। আবার সেখানে সুতরাং পুলিশ দেখলে একটু দূরে দিতাম। কিন্তু লন্ডনে আমার কাছে মনে হলো যে পুলিশ ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ এনি হিউম্যান বিং দেয়ার। সে বৃদ্ধ লোক হোক, অসুস্থ হোক, রোগাক্রান্ত হোক, পুলিশ 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 এভরিওয়্যার। কত গ্রেটনেস। আমার পর বাচ্চা জন্ম হয়েছে ক্রিসমাস ডে, নোবডি কামস দেয়ার, ইজ পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসছে, তারা মানে সব জনকল্যাণে এবং আরেকটা জিনিস, ব্রিটেনে ইন এভরি, যেখানে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়েছে, সেখানে যাওয়ার পর আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে মে আই বি অফ এনি ইউজ টু ইউ, ক্যান আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, নোবডি সেজ হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি অফিসারের কাছে যান, মন্ত্রীর কাছে যান, পুলিশের কাছে, এই বেটা তুই কি চাস, কেন আসছিস, এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা একেবারেই নাই। আর আপনারা যে রিপোর্টিং এর কথা বলছেন, সেখানে ওই চুরি দেখে যে প্রশ্ন উঠলে আমার মনে হয়, জীবন ব্যবস্থা আমাদের দেশের সাধারণ মানুষের একটু সম্পদ হলেই লাক্সারির দিকে, এই যে একটা বোকবাদের যে অবস্থা, এই দিকটা যতক্ষণ পরিবর্তন না হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হবে, মানসিকভাবে পরিবর্তন না হবে, সম্পদ যা আছে এখানে লুট করো, খাও আর চলো, এইরকম একটা অবস্থা রয়েছে। টিআইবি হয়তো মানে একদিকে তাদের দৃষ্টান্ত দিচ্ছেন, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, মানে সেই দৃষ্টিতে দেখলে হয়তো অন্যরকম অবস্থা হতো। আমার মনে হয় যে এই যেভাবে ওনারা চিহ্নিত করছে, তার বাইরেও অনেক 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 বেশি দুর্নীতি হচ্ছে, সেগুলো দেখছি কিনা আমি জানি না। আমাদের দর্শকরা অনেক মন্তব্য করছেন বেনজির ভাই, মন্তব্যগুলি আমি শুধু নাম পড়ি, মামুন, রেজা, নাজমুল, সালমান, শাহরিয়ার, উনারা সবাই যে বক্তব্য দিয়েছেন, সেটা তিনটা দিক আছে। এক হচ্ছে যে গত কয়েক বছরে আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে যেগুলি পিএসসির বাইরে নিয়োগ হয়েছে, সেগুলি দুর্নীতি ছাড়া একটি নিয়োগও হয়েছে কিনা, সেই প্রশ্ন তারা করেছেন। পুলিশ শুধু বড় লোকের জন্য পুলিশ কিনা, সাধারণ মানুষের জন্য পুলিশ কিনা, সেটি প্রশ্ন করেছেন, মানে সাধারণ নাগরিকের জন্য পুলিশ। আরেকটি প্রশ্ন করেছেন যে পুলিশ দুর্নীতিবাজ এবং পুলিশ
বা অপরাধ প্রবণ, এটি হচ্ছে তাদের মন্তব্য। আমার কোনো মন্তব্য না, আমি ভয় পাই, আপনি আমাকে এটা ভাবেন না। আপনি যদি এটি একটু জবাব দিতেন যে নিয়োগ প্রশ্নে এবং পুলিশের সাথে বড় লোকের পুলিশ বলছেন দর্শকরা যে আমাদের পুলিশ আসলে বড় লোকদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে নিয়োগের প্রশ্ন। এক্ষেত্রেও আমার মনে হয় যে এই পারসেপশনটা একটা বিরাট বিগ গেম প্লেয়ার। আমরা বলবো যে নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট করে বললে ভালো হতো, তাহলে আলোচনা করতে সুবিধা হতো। মানে 2 নাম্বার হচ্ছে এটা না, ওই যে ওরকম ঢালাভাবে বলছে গত 4 বছরের নিয়োগগুলি ক্ষেত্রে কি রকম হয়েছে সেটা। 2 নাম্বার হচ্ছে যে বড় লোকের পুলিশ কিনা, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে আমরা সবার পুলিশ। আপনারা দেখবেন যে গত শীতে পুলিশ প্রচন্ড শীতের মধ্যে গিয়ে বস্তিবাসীদের মধ্যে কম্বল দিয়ে আসছে। যদি বড় লোকের পুলিশই হতো তাহলে এই প্রচন্ড শীতের রাতে পুলিশ কম্বল নিয়ে ঘুরতো রাস্তার মানুষকে দেওয়ার জন্য, এবং এটা শহরের বাসে দেখেছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোই সবাই কিন্তু বলে হচ্ছে পারসেপশনের উপর ভিত্তি করে। এবং একটা বিষয় হচ্ছে যে এই জন্য আমরা যে চেষ্টা করছি যে কন্ট্যাক্টটা বাড়ানোর চেষ্টা করছি মানুষের সঙ্গে। কন্ট্যাক্ট না বাড়ালে এই ধরনের যে ফ্যালাসিগুলো এগুলো থেকেই যাবে। আর দুর্নীতির প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে এই যে দুর্নীতি তো একটা সর্বব্যাপী বিষয়। এটা থেকে যখন সমগ্র দেশ মুক্ত হবে তখন পুলিশের সমগ্র পুলিশ বাহিনী মুক্ত হবে। আমরা পুলিশ বাহিনীকে একটা বিশেষ প্রেক্ষিতে বিশেষ একই এনভায়রনমেন্ট রেখে একটা বিশেষ প্রেমাইজে দাঁড়িয়ে শুধুমাত্র পুলিশ সব ফেরেস্তা হবে আর সমস্ত লোক অন্য কিছু হবে, এটা প্রত্যাশা করা সঠিক নয়। আমরা বেছে বেছে সব পুলিশ কেন সমস্ত কিছুর যোগ্যতা, নিয়োগের যোগ্যতা যেটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট আমরা জানি যে কি নিয়োগের যোগ্যতা আছে। সেখানে কিন্তু সততার বিষয় যেটা দুর্নীতি, এটা হচ্ছে যে হাউ হি অর শি ইজ গ্রোন আপ, তার কিভাবে সে বড় হয়েছে, তার শিক্ষা কি, নৈতিক শিক্ষা কি হয়েছে, তার স্কুলের শিক্ষা কি হয়েছে, তার বন্ধু বান্ধবের মোটিভেশন কি হয়েছে, তার মাধ্যমে নির্ভর করে তার কতটা সৎ হবে বা অসৎ হবে। তো সেই জন্য পুলিশে ঢুকলেই সে দুর্নীতিবাজ আর পুলিশের বাইরে থাকলে সে ভালো, এইটা কোথায়? তার মানে আপনি বলছেন সমাজের প্রত্যেকটি স্তরেই তো দুর্নীতি আছে, পুলিশ তার বাইরে কোনো বিচ্ছিন্ন। আমরা মনে করি যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এই বিষয়ের সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন, এবং সচেতন থেকেই আমরা চেষ্টা করছি যাতে করে, যেহেতু সবার দৃষ্টি পুলিশের দিকে, এই কয়েকদিন আগে পরশুদিন আমি ডিসিসিআইতে বলে আসছি, যেহেতু সবাই পুলিশের দিকে, এই যে ফোকাস লাইটটা এটা পুলিশের দিকে, এটাকে দেখে আমরা পজিটিভ ভাবে মিনিং দ্যাট আমরা সবার আগে পরিবর্তন হতে চাই, এবং we want to help bring change এবং in এই society. পরিবর্তনের ধারা কি আসছে? আমরা তারপর হ্যাঁ ডেফিনেটলি মানে আমরা পরিবর্তিত অবশ্যই এবং আমরা আশা করব যে পারসেপশনে পরিবর্তন আসবে। ইফতেখার ভাই, দর্শকরা আপনার উদ্দেশ্যেও কিছু প্রশ্ন করছেন। এর মধ্যে প্রশ্নগুলির জনরা যদি আমি এরকম দেখি, যে একটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে আসলে কে ফান্ড করে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে কে ফান্ড করে, এবং আপনাদের আসলে মূল উদ্দেশ্য কি, আপনাদের ম্যান্ডেট, আপনারা কি চান, বাংলাদেশে কি হোক, কি চান? বাংলাদেশে অনেক দুর্নীতি হোক, আপনারা অনেক বড় বড় রিপোর্ট করেন এবং আপনি সারাক্ষণ আলোচনায় থাকেন, এরকম চান কিনা? আমি আশা করি, আমি স্বপ্ন দেখি কবে আমার এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আমি অন্য কিছু করব, কারণ এটা যে আমার জন্য কি ধরনের স্ট্রেস আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সেটা আমি হয়তো বোঝাতে পারবো না, সেটা আলোচনার বিষয় না। আমরা আশা করি, আমি যখন প্রথম টিআইবিতে যোগদান করি প্রথম দিন আমি আমার তৎকালীন সহকর্মীদেরকে বলেছিলাম, চলুন আমরা সবাই মিলে এমন একটা ভাবে কাজ করি যাতে করে একটা পর্যায়ে আমরা যেতে পারি যে টিআইবিকে বন্ধ করে দেওয়া যায়। আমাদের উদ্দেশ্য সেটা। অর্থাৎ আমাদের যে কাজটা, যে চাহিদাটা তোলার সৃষ্টি করছি আমরা, সেই চাহিদার যদি জায়গা মতো পৌঁছাতে পারি, আমরা যাদের উপরে দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণ করা, তারা যদি সেই দায়িত্বগুলো যথাযথ পালন করেন, আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে যে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো, সংসদ থেকে, জাতীয় সংসদ থেকে শুরু করে বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, ইলেকশন বলবো যে দুর্নীতি দমন কমিশন, এই প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করবে, তার উপর ভিত্তি করে, এবং রাজনৈতিক সদিচ্ছা থাকবে, পার্লামেন্ট কার্যকর হবে, একটা জবাবদিহিমূলক সরকার হবে, তখন আস্তে আস্তে দুর্নীতি কমে যাবে, তখন টিআইবির আর এই কাজ করা লাগবে না। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। একদম নগদ একটা প্রশ্ন আসছে যে টিআইবি বাংলাদেশে যেটা আছে সেটা যথেষ্ট পরিমাণে জবাবদিহিমূলক কিনা, মানে আমি আজ যদি আজকে প্রশ্ন করি টিআই কোন কাজের জন্য কত টাকা পায়, আপনি কত বেতন পান, এটা এই মুহূর্তে বলতে হবে না, মানে সেটা আপনি ডেফিনেটলি আমি টিআইবির যে কোনো স্টাফ, মানে যে কোনো বিষয়ে তথ্য চাহিদা মাত্র আমরা দেব, এটাতে আমরা অঙ্গীকারাবদ্ধ, শুধুমাত্র ব্যক্তিগত বিষয়গুলোকে বাদ দিয়ে। আমি কোন টুথপেস্ট ব্যবহার করি সেটা আপনাকে না বললেও চলবে, সেটা না শুনলেও চলবে, আমি উদাহরণ দিচ্ছি। আর প্রশ্নকর্তা যে আগের একটা পয়েন্ট ছিল যে আমরা অর্থসূত্র কি, আমরা মানে অন্য যে কোনো বেসরকারি সংস্থার মতো সরকারের যথাযথ অনুমোদন সাপেক্ষে আমরা
কতগুলো সাহায্য সংস্থার কাছ থেকে অর্থ পেয়ে থাকি, তার মধ্যে 4টি হচ্ছে যে মূল সাহায্য সংস্থা যেগুলো আমাদের মৌলিক ফান্ডিংটা করে থাকে। তারা হচ্ছে যে 4টি বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ, তাদের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা, ডিএফআইডি ইউকে গভর্নমেন্টের, সুইডিশ গভর্নমেন্টের সিডা, সুইস গভর্নমেন্টের এসডিসি এবং ড্যানিশ গভর্নমেন্টের ডেনিরা। এবং আমাদের মানে অর্থ, বাজেট ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে আছে। আমি প্রশ্নকর্তা সহ সবাইকে অনুরোধ করব, যদি আরও কোনো বিস্তারিত তথ্য লাগে যেগুলো ওয়েবসাইটে নাই, আমাদের ডেজিগনেটেড ইনফরমেশন অফিসার আছে, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমরা সেই তথ্যগুলো দিতে পারবো। আপনাকে অনেক আর ধন্যবাদ। আমাদের কাজের উদ্দেশ্য, আমরা আরেকটু অ্যাড করি, জি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো কাজে উদ্দেশ্য ছাড়া হয় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধক একটা চাহিদা সৃষ্টি হোক, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। একজন দর্শক আমার উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের নাম দুর্নীতির সূচ, এটি দুর্নীতির সূচক হবে কিনা? না, এটি দুর্নীতির সূচি হবে, কারণ দুর্নীতির সূচি ফাল হয়ে আসলে থেকে যায়। আমরা অন্তত সেরকমই মনে করছি এখন পর্যন্ত। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথিদের সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমি তো বলি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা যে বিষয়টিতে দর্শকরা প্রশ্ন করেছেন, আমাদের এটাতে জানতে চাইছেন যে কয়েকটি বড় বিষয়, যেগুলি ছোট ছোট বিষয়গুলি বাদ দিয়ে কয়েকটি বড় বিষয় যেগুলি আছে, যেমন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি, তারপরে পদ্মা সেতু, হলমার্ক ঘটনায় মন্ত্রী উপদেষ্টাদের জড়িত থাকার বিষয়গুলি, এগুলি যে আছে সেগুলি আপনারা কিভাবে দলগতভাবে মোকাবেলা করছেন, এটা দর্শকরা মানে যৌথভাবে জানতে চাইছেন আর কি। দলগতভাবে মানে আমি যেটা বলতে চাই যে সাপোজ পদ্মা সেতু ধরি, যেটা সবচেয়ে বেশি আলোচিত, সেখানে অ্যান্টি কারাপশন কমিশন গেছে, তারপরে ল্যান্ডভিন ওখান থেকে ইনভেস্টিগেট করছে, ওয়ার্ল্ড ব্যাংক নিজেরা তথ্যপত্র দিয়ে রিপোর্ট দিয়েছে। সেখানে তো সরাসরি কখনো বলে নাই যে কোনো মন্ত্রী বা উপদেষ্টা দে হ্যাভ টেকেন এনি বেনিফিট। করাপশন মানে টাকা নেওয়া না, মানে ফেভার অর অ্যাটেম্পটেড টু হ্যাভ এনি ফেভার, এইটা বলুন। সেটাও তো কোনো তথ্যপত্র আসে নাই। তার মানে আপনারা দলগতভাবে বা দলের না, পক্ষ থেকে তখনই যদি দেখা যায়, যদি কোনো আপনারা না আমরা যখন দেখবো যে ইয়েস ইট ইজ প্রুভ বিয়ন্ড রিজনেবল ডাউট, তখন সেই ক্ষেত্রে অবশ্যই নেওয়া হবে এবং নেওয়া হয়েছে অনেকের সম্বন্ধে। কিন্তু আপনি লক্ষ্য করেছেন আবুল হোসেন কিন্তু আপনাদের এই বক্তব্যে কিন্তু আমরা আসলে খুব সন্তুষ্ট হতে পারি না, কারণ আজ মনে হয় যে আপনারা আসলে ব্যাপারটাকে অনেক হালকাভাবে নিচ্ছেন। যেটুকু আসছে আবুল হোসেন সাহেব যে মন্ত্রিত্ব কোথায় ছিল, কোথা থেকে কোন মন্ত্রিত্বে চলে গেছে, তাকে পানিশমেন্ট একটা দেওয়া হয়েছে, সাম সর্ট অফ পানিশমেন্ট বলবো এটাকে দলীয়ভাবে। না, আপনারা বারবারই উনাকে আসলে, যাই হোক, আমি জানি না দর্শকরা এতে সন্তুষ্ট হবেন কিনা। আমার কাছে খুব এই জবাবটা খুব ভালো মনে হয় না স্যার আর কি। আমি ব্যারিস্টার রফিকুল ইসলামী আপনার কাছে জানতে চাইবো যে তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলখানার স্মৃতি নিয়ে বিএনপি স্ট্যান্ডিং কমিটির আপনার আরেকজন সদস্য কলিগ জনাব মওদুদ আহমেদ বলেছেন যে মন্ত্রী ও নিজেদের দপ্তর কেন্দ্রিক লোকজনের বিভিন্ন রকমের দুর্নীতি প্রধানমন্ত্রী বন্ধ করতে পারেননি, তিনি হয়তো অনেক কিছু জানতেনই না, আজ গোটা জাতিকে তার মাসুল দিতে হচ্ছে। আজ প্রকাশিত টিআই জরিপে ওই দেশের রাজনৈতিক দলগুলিকেই সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটার ধারাবাহিকতার সাথে বা এটার সাথে আপনি কোনো সংশ্লেষ বা সম্পর্ক দেখতে পান? আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলি সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। জি। এবং রাজনৈতিক দলগুলি এই দুর্নীতি, যারা দুর্নীতি বন্ধ করার জন্য আছে, তারা রাজনৈতিক দলগুলিকে নিয়ে ইনভেস্টিগেশন সেল থেকে আরম্ভ করে, পুলিশ থেকে আরম্ভ করে, আপনার দুর্নীতি দমন কমিশন থেকে আরম্ভ করে, যারা এগুলি কন্ট্রোল করে দেখে ইনভেস্টিগেশন করে, তারা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতো, তাহলে কেউই দুর্নীতি করতে পারতো না। আমার কাছে সেটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সোর্সটা যারা এগুলো করে এবং দুর্নীতি দমনের জন্য এবং দুর্নীতি ধরার জন্য যেই সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, সেই প্রতিষ্ঠানগুলি যদি সৎভাবে কাজ করতো, তাদের মধ্যে যদি মিনিমাম অনেস্টি থাকতো, মানবতাবোধ থাকতো, বাংলাদেশের মতো দেশে, এই দেশে মানে এখনো এই আমি বৃষ্টির মধ্যে আসছি, রাস্তার মধ্যে কত লক্ষ লক্ষ লোক মানে বৃষ্টিতে ভিজার মধ্যে ভিজতেছে, এবং রাত্রে যখন গভীর রাতে ভীষণভাবে বৃষ্টি হয়, তারা রাস্তায় ঘুমায়, লক্ষ লক্ষ ঢাকা শহরের লোক। এবং ঢাকা শহরে সম্পদশালী লোকেরা কীভাবে চলে, কী চলছে, সেগুলি আছে। এইগুলি জীবন ব্যবস্থার প্রতি তাকা নেই। এবং মানুষের প্রতি আমি প্রথমে যেটা বলেছিলাম যে এই যে বুকবাদের সমাজের মধ্যে আমরা যেভাবে নিজকে ডুবিয়ে রেখেছি, আর ক্ষমতাবান হলে যেই হোক, সে শুধু রাজনীতিবিদ ক্ষমতাবান না, সরকারি কর্মচারী সেই বলেন, আর যারাই ক্ষমতা আছে, ক্ষমতাটার অপব্যবহার, আর আমার কাছে ক্ষমতা আছে আমি যেভাবে ইচ্ছা ব্যবহার করব, এই মানসিকতা হলো সব কিছু দুর্নীতি বলেন আর বুকবাদ, এই দুইটা ক্ষমতা আর বুক, এইটা যদি মানুষের জীবন থেকে সরে না যেতে পারে,
আর আমি চিরকাল ক্ষমতা, যারা চাকরি করে দুর্নীতি করছে তারপরে সারাদিন সে চাকরি করবে, এই ক্ষমতাটা আমার কাছে থাকবে, আমার কাছে আমি ডান্ডা দেবো, ঠান্ডা করে দেবো, ওই অবস্থা আমার শক্তি সবসময় আছে, আমি সেটা ব্যবহার করবো। Exactly. এবং সমাজের অন্য কথা তারা চিন্তা করো না, রাজনীতি ব্যবহারকে আমি চিরকাল মন্ত্রী থাকবো, মন্ত্রী হইলে সুতরাং আমি আর হারাবো না, জবাবদিহি করতে হবে না। Right. ওই যে বললেন আপনি জেলখানার অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা যেতে হবে না। Right. যদি এরকম আমাদের ধারণা থাকতো যে উই শ্যাল মাস্ট বি অ্যাকাউন্টেবল টু এভরিথিং, এমন একটা সময় আসবে যেমন কেয়ামতের কথা আল্লাহ কথা বললেন, মরলে আল্লাহ বলছে যে আমি কিন্তু একবার বিচার করবো, সবকিছু জবাব তোমাকে দিতে হবে, কোনোটাই থেকে তুমি দূরে সরতে পারবে না। আর সেই জন্য আল্লাহ বলছে যে ফাঁকিও দেওয়ার সুযোগ নেই, এখানে মিথ্যা ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, যার গাড়ি ফাঁকি দেওয়া যায়, ওইখানে পুলিশ দেখা ফেরেস্তাদের ফাঁকি দেওয়ার স্কোপ থাকবে। ওই মানসিকতা যদি কাজ করতো তাহলে দুর্নীতির মতো এই চরম দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার, শক্তির দাপট আমরা দেখাতাম না। আমার মনে হয় যে এই ব্যাপারটি আপনি পরিষ্কার করেছেন। জনাব বেনজির আহমেদ, আপনি যে বিষয়টি আগে এনেছিলেন যে পুলিশ কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নয়, এটি সমাজেরই একটি রূপ, সেই প্রসঙ্গ ধরে আমাদের দর্শকরা যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্নটা সামারাইজ করা যাচ্ছে এইভাবে যে পুলিশ বা প্রশাসনের অন্য অন্য সেক্টরের দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার অভাব অনেকে দেখেন। আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সুপারিশও সেরকম একটা ইঙ্গিত আছে। তো পুলিশে যদি দুর্নীতি থেকেও থাকে তো এতে সরকারের বা যারা দেশটা পরিচালনা করেন তাদের দায় কতটুকু? ডেফিনেটলি সরকারের তো দায়িত্ব আছে, মেকানিজমও আছে গভর্নমেন্টের, কিন্তু আমি যেটা মনে করি সরকার থেকে হচ্ছে ব্যক্তির রেসপন্সিবিলিটি আরও বেশি। যখন একজন সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করছেন তখন তিনি সরকারি কর্মকর্তা হিসাবে যোগদান করার আগে কি ছিলেন? তিনি কি দুর্নীতিবাদ ছিলেন? তিনি কি ভালো লোক ছিলেন? যদি ভালো লোক থেকে থাকেন তাহলে সরকারি চাকরি যোগদান করার সঙ্গে সঙ্গে তিনি কেন দুর্নীতিবাদে পরিণত হন? তার মানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে, আমি মনে করি প্রথমত হচ্ছে ব্যক্তির, আর সরকার তো তার যে সরকার পরিচালনার মেকানিজম যেটা আছে, রাষ্ট্র পরিচালনার মেকানিজম, প্রশাসন পরিচালনার মেকানিজম, এই জবাবদিহিতার মেকানিজম, ডেফিনেটলি এগুলো দিস থিংস আর ইন প্লেস এবং সেগুলো সেখানে কাজ করছে। পাশাপাশি আমি যেটা মনে করি যে ব্যক্তির এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের যারা যে গভর্নমেন্ট কর্মচারী হিসেবে কাজ করি আমরা, তাদের প্রত্যেকেরই অবশ্যই সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে থেকে জনসেবা আত্মনিয়োগ করতাম। যদি আমি মনে করি যে আমার এই পরিচালনা চলবে না, তাহলে হোয়াই আই এম হিয়ার? আমাকে তো কেউ বলে নাই তোমাকে চাকরিটা করতে হবে, আমি ভলান্টারিলি চাকরি করতে এখানে এসেছি। যদি আমি মনে করি যে আমার যে সরকার কর্তৃক প্রদত্ত সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে, বেতন রয়েছে, তা আমার যথেষ্ট নয়, তাহলে আমি আই ক্যান ডু সামথিং এলস। আমি কেন এখানে করব? আমি সেই জন্য আমি মনে করি যে সরকারকে শুধুমাত্র একভাবে দায়ী করলে হবে না, প্লাস আর পাশাপাশি সমাজের দায়িত্ব রয়েছে। মানে সরকারের যে দায়টা, আমরা বলতে চেয়েছিলাম যে সরকার যখন আপনাদেরকে তার মতো করে ব্যবহার করতে চায়, যেমন ফর ইনস্ট্যান্স যদি বিরোধী দলকে দমনের ক্ষেত্রে, বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা পরিচালনার ক্ষেত্রে, সেগুলির ক্ষেত্রে যদি ব্যবহার করতে চায়, এখন সেই সব ক্ষেত্রে একটা মামলা হওয়ার পর কিন্তু আমি মিথ্যা বলতে পারি না আনলেস কোর্ট সেজ ইট ইজ মিথ্যা, রাইট, ফলস। তো এইটা কিন্তু একটা বিষয়। আমরা এই কথাটা বলে দিস ইজ এ পলিটিক্যাল থিং ইন মাই কান্ট্রি। এইগুলো আমাদের মনে হয় যে যখন আমরা কথা বলবো, একটা মামলা হলো, কোর্ট যদি বলে এই মামলাটা মিথ্যা মামলা হয়েছে, অনলি দেন ইউ ক্যান সে এন্ড অফ দি ডে যে দিস ইজ এ ফলস কেস, আদারওয়াইজ কিন্তু বলা যাবে না এটা। আর এটা হলো যে সরকার যখন ক্ষমতা থাকে তখন সরকারি কর্মচারী, সরকারের যে ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো আছে, তাদের যে কর্মসূচি আছে সেটা বাস্তবায়ন করে সরকারি কর্মকর্তার কাজ। এই জন্যই পার্মানেন্ট ব্যুরোক্রেসি রাখা হয়েছে। না, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা সরকারের যে মানে এই বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করার যে যেটাই ব্যারিস্টার রফিকুল ইসলাম বলছিলেন যে সব সরকার আমলে ক্ষমতাবানদের একটা উইয়া দেখা যায় যে তারা ক্ষমতা থেকে কোনোদিন যাবে না, এতে সবচেয়ে বেশি তো এফেক্টেড হয় পুলিশ। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি উত্তর দিব হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে, নট এজ এ পলিটিশিয়ান। সো পলিটিশিয়ান যে উত্তর যেটা হবে সেটা উত্তরটা কিন্তু আমি দিব না, সেটাই যে দুজন পলিটিশিয়ান আমার সামনে বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। বাট আমি উত্তর দিব হচ্ছে অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। আমি যেটা মনে করি যে এখানে হচ্ছে দায় অনেকের, যেমন গভর্নমেন্টের দায় রয়েছে, সমাজের দায় রয়েছে, যিনি ঘুষ দিচ্ছেন তাও তো দায় রয়েছে, এবং আমি জানি আমাদের মতো যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরও ব্যক্তিগত দায় দায়িত্ব রয়েছে, এবং সেটা অবশ্যই আমাদের প্রতিপালন করা উচিত। দেশটা আমাদের, এই কমিউনিটি আমাদের, সমাজ আমাদের, জাতি আমাদের। আমরা কেউ বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, আমরা অন্য দেশ থেকে আসিনি, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের লোক না, কিংবা ব্রিটেন থেকে আসিনি বা পাকিস্তান থেকে আসেন, আমরা এই দেশের মাটির মানুষ আমরা। সো এই দেশের জন্য, কল্যাণের জন্য আমাদেরকে নিজস্ব উপলব্ধি নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনার কাছে একটি
একটি প্রশ্ন করতেই হচ্ছে, 2 দশকের গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা যেটি দেখতে পাচ্ছি, সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে আপনাদের বিজয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচনে আপনাদের মনোনয়নের একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় হতে পারে। তো সেই ক্ষেত্রে এই মনোনয়ন বাণিজ্য যেটা আমরা প্রতিদিন শুনি, সেটা প্রতিরোধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা, যেটা আপনি অনেক বড় সমালোচক সবসময়। আমি প্রত্যেকটি এখন ওই কালকেও একটা মিটিং এ ছিল, যখন যেই মিটিং আমি যাচ্ছি আমার সেমিনারে, আমার নিজের লিমিটেশনের মধ্যে প্রত্যেকটি মিটিং আমি বলি যে বিএনপি যদি এবার ক্ষমতায় যেতে পারে, কোন দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতিবাজ কারো স্থান মন্ত্রিসভায় হবে না। মানে আমি এখন বলতে পারেন যে আপনি যখন প্রধানমন্ত্রী হবেন আপনি কেন করে বলতেছেন, কিন্তু আমি প্রধানমন্ত্রী যিনি হবেন তার সঙ্গে কথা বলেছি। সেই জন্য আমি প্রত্যেকটা বলি যে অ্যাটলিস্ট পরিচিত দুর্নীতিবাজ, মানে পরিচিত মানুষ আপনি পারসেপশন যে বলছেন আর কি, আসলে কত জানি না, সেই লোকরা যাতে অন্তত মন্ত্রিসভায় স্থান না পায়। মনোনয়ন কি পাবে? মন্ত্রিসভার স্থান তো পরে পরে আপনাদের ইচ্ছা তো পাল্টে যেতে পারে। মনোনয়ন পাবে কিন্তু মন্ত্রী হবে না। না না না, আমি বলি মনোনয়নের ক্ষেত্রে আমার যদি কোনো ক্ষমতা থাকে, যেমন এজ এ মেম্বার অফ দ্য স্ট্যান্ডিং কমিটি আমি যদি মনোনয়ন বোর্ডে বসি, আমি নিশ্চয়ই চেষ্টা করবো এবং আমি আশা করি যে যা দেখছে, বিশেষ করে 111-এর যেটা আপনি একটু কোটো করেছেন, এই দেখার পরে সম্ভবত রাজনীতিক মনোনয়নের বাণিজ্যটা থাকবে না, এবং না থাকার পক্ষে আমার যদি কোনো মানে সুযোগ থাকে কোনো অবদান রাখার, সেটা আমি সচেষ্ট হব। আমাদের একজন দর্শকও একটি মন্তব্য করেছে, সেটিও খুব ভয় ব্যবহার করতে হচ্ছে বিরতির আগে, এই করতে গিয়ে ঠক বাজতে গা উজাড় হবে কিনা। আমি এই প্রশ্নটির উত্তর আশা করব আপনাদের কাছে বিরতির পরে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে একটু দর্শকদের ক্ষমা চেয়ে জানিয়ে রাখি, ডক্টর ইফতেখারুজ্জামান আসলে আগের পর্বে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের থেকে চলে গিয়েছিলেন। আমি কথাটি বলতে ভুলে গেছিলাম, দর্শক নিশ্চয়ই ক্ষমা করবেন আমাকে। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমি বিরতির আগে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে মনোনয়ন বাণিজ্য, সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের, দুর্নীতিমুক্ত রাজনীতির কথাটি বললেন বেশির রফিকুল ইসলাম মিয়া। আমি আর সেই প্রসঙ্গে না যে আমি প্রশ্ন করতে চাই যে এই যে পারসেপশন যে এরকম হয়েছে, এটা চেঞ্জ করার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? আপনি লক্ষ্য করেছেন যে আমি শেষ দিক তো আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি সেদিন পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে বলেছেন যে আমার কাছে সবাই রিপোর্ট আছে, এবং যেটা আপনি বলতে চাচ্ছেন যাদের সম্বন্ধে তার রিপোর্টস, ব্যক্তিগত রিপোর্ট এবং আদার এজেন্সি রিপোর্ট থেকে যাদের সম্বন্ধে সামান্যতম সন্দেহ আছে অ্যাবাউট কারাপশন, অ্যাবাউট কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার, শুধু কারাপশন নয়, এনিথিং, তাদেরকে কিন্তু লিস্ট উনি করে ফেলেছে 1 থেকে 150। কাজে এইটা যদি করা হয়, ইট উইল বি সিগন্যাল টু ইন ফিউচার। এটা আপনি বললেন যে এই সিগন্যালটা ফিউচারের জন্য একটা বড় দিক নির্দেশক হয়ে থাকবে। বেচার রফিকুল ইসলাম, আপনি কি মনে করেন যে যে মানে এর জন্য সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ? আপনি অবশ্য একটি বলেছেন যদি কাউকে মন্ত্রী না বানানো হয় বা দুর্নীতিগ্রস্ত কাউকে যদি মনোনয়ন না দেওয়া হয়, সেটার যদি উদ্যোগ। আর আপনি আমাকে ঠিক মন্ত্রী বানানোর সঙ্গে সঙ্গে আপনি বলেছেন যে মন্ত্রী বানানো, মন্ত্রীদের কথা বলছেন, তাহলে নমিনেশনটা দেবেন। ওইটা মনে হয় মানে আমি বলি নাই যে নমিনেশনটা আমরা দুর্নীতিবাজকে দেবো আর মন্ত্রী বানাবো না, সেটা আমি বলি নাই। আমি মন্ত্রী মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পাবেন তারা সৎ চরিত্রবান হবেন, এবং তারা কোনো অবস্থায় লোভ লালসার ঊর্ধ্বে থাকবেন, এবং মূল্যে যেটা হবে সেটা ট্রান্সপারেন্সি অফ অল দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ফর অল দেয়ার অ্যাক্টিভিটিস। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য মেইন বেসিস। আর পলিটিশিয়ানদের কিন্তু সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবল থাকতে হয়। আপনি দুর্নীতি করছেন, আবার নির্বাচনে গেলে আপনাকে লুকালে অন্যান্য সেক্টর যাদেরকে বলা হয়েছে তারা কিন্তু নির্বাচনে যায় না, পুলিশ বাহিনী নির্বাচনে যায় না, জুডিশিয়াল জাজেরাও নির্বাচনে যায় না, তাদের কিন্তু সেই মিউজিক ফেস করতে হয় না। রাজনীতিবিদদের যে মিউজিক ফেস করতে হয়, এবং সেই মিউজিকটা থেকে টোটালি ডিস্ট্রয় করে দিতে পারে। অন্যান্য সেক্টরে যারা দুর্নীতি পরায়ণ তারা কিন্তু এই সম্পদটার পরে যদি মামলা মকুদা না হয় আরাম করে জীবন কাটে দিতে পারে। চাকরি আপনারা আসলে ওএসডি হয়ে যাবেন এই সরকার আমলে, পুলিশ চায়, সেটাও তো হয়। তারপর তো মুক্ত, কিন্তু পলিটিশিয়ানের সারা জীবন বেদনা বহন করে মরতে হয়। সেই জন্য তারা চেষ্টা করবে, আমি মনে করি রিট পিটিশন করা যাবে। আপনারা আছেন আইনজীবী। আমাদের দর্শকরা যে ছোট পারসেপশনের চেঞ্জের কথা বলছেন, আমি জানি না বেনজির ভাই আপনার উপরে আজকে বেশি প্রশ্ন আসতেছে, সেই প্রশ্নের ক্ষেত্রে আছে হচ্ছে যে এই যে কিছু ভিজিবল জিনিস আছে, যেমন ফুটপাত দখল, তারপরে চাঁদাবাজি, মানে পেটি চাঁদাবাজি যেগুলি, সেগুলির ক্ষেত্রে মানে যেগুলি দৃশ্যমান ফুটপাত বা অন্যান্য সরকারি জায়গা, সেগুলি দখল মুক্ত করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন কিনা? দখল তো আমাদের একটা বিরাট সমস্যা। এটার মধ্যে ফুটপাত না, নদীও দখল হয়ে যায় আমাদের দেশে, এবং দখল করে কিন্তু এই সরকারি লোক করে না, করে পাবলিকরাই করে আর কি। সরকারি লোকের ছত্রছায়ায় পাবলিকরা করে, তার মানে দেয়ার ইজ এ নেক্সাস, জি, সিম্বায়োটিক রিলেশনশিপ। আমি যেটা ঢাকা শহরে ফুটপাতের কথা যেটা বলতে চাচ্ছি, আমি এটা বলতে চাইবো যে প্রশ্ন করেছেন যে হাইকোর্ট একটা আমাদের দেখবেন এই ফুটপাত নিয়ে আর বস্তি নিয়ে আমাদের অসংখ্য মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের রায়টাই আছে আর কি।
এর মধ্যে যাও সেগুলো বলতে চাই না, কোনটা আবার বলতে গিয়ে কোন ধরনের কনসিকুয়েন্স। আমি রিসেন্ট একটা ঘটনা বলবো। কিছুদিন আগে হাইকোর্ট আমাদেরকে আদেশ দিয়েছিলেন যে গোলাপশাহ মাজার থেকে সদরঘাট পর্যন্ত মুক্ত করে দিতে হবে হকার। আমরা করে দিয়েছি। যদি এরকম রায় যারা প্রশ্ন করেছেন যদি রায় নিয়ে আসেন ঢাকা শহরে মুক্ত করে দিতে পারবে, আমি একদম মুক্ত করে দেবো। দ্যাট ইজ হোয়াট ইজ মাই কমিটমেন্ট। কিন্তু একটি judgment ফুটপাত আছে, দখল আমি সম্পর্কে বলি জাজমেন্ট আছে কিন্তু ফুটপাত দখল মুক্ত করার জন্য। না 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 আমি অনেক ধরনের মামলা অনেক কিছু আছে আর কি। আবার এই আশ্চর্য হবেন যে ঢাকা শহরে কিন্তু 11টা জায়গায় সিটি কর্পোরেশন কর্তৃক হকারকে বসার মধ্যে দেওয়া আছে, এরকম বিষয় আছে। তো অনেক কিছু আছে এর মধ্যে। তো আমার কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ফুটপাত হবে প্যালেস্ট্রিয়ানদের জন্য, মানুষের হাঁটার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য না। কিন্তু আমার এখানে অনেক ইস্যু আছে, ইকোনমিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু, সোশ্যাল ইস্যু, লট অফ ইস্যুজ আর দেয়ার। এবং সেই ইস্যুগুলো সবকিছুকে আমার কাছে কিন্তু বা পুলিশের কাছে কিন্তু সেটা সলভ করার যে ইয়াটা কি বলে অপরচুনিটি সেটা আমার কাছে নাই, তো আমাদের কাছে নাই। সেটা আমরা বলতে চাই যে যে একটা উদাহরণ দেখালাম যে আমরা কতটা সিরিয়াস। যখনই আমরা হাইকোর্ট বলেছি, হাইকোর্ট গেভ আস 72 hours টাইম, উই ডিড ইট ইন 10 hours টাইম। না আমরা 10 ঘন্টার মধ্যে করে দিয়েছি, আমরা একদিনের মধ্যে করে কিন্তু দিয়েছি। হাইকোর্টের আদেশের মধ্যে কিন্তু এরকম অনেক কিছু আছে যে আমরা পুলিশ বাহিনীকে আমরা মানতে দেখি না। এর মধ্যে ফুটপাত দখলটা একটা আছে। আমার যদি মনে পড়ে যাচ্ছে যে হামিদুল হকের একটা জাজমেন্ট ছিল হাইকোর্টের আদেশ পুলিশ মানবে না, আমরা এরকম দেশে বসবাস করি, এরকম পুলিশ ফোর্স রিমান্ড নেয়ার ক্ষেত্রে বা কাউকে 54 ধারায় গ্রেফতার করার ক্ষেত্রে হাইকোর্টের যে আদেশ আছে সেটা আমরা প্রায়ই লঙ্ঘিত হতে দেখি। Blast versus বাংলাদেশ। এইটা Cases blast versus বাংলাদেশ। যেটা এই লঙ্ঘিত হওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্ট কিন্তু তাকে ডাকতে পারে। এই ঘটনা ঘটলে যে রিমান্ডের ব্যাপারে নির্দেশনা 54 ব্যাপারে হাইকোর্টের যে নির্দেশনা আছে, জি। এইটা লঙ্ঘিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাইকোর্ট ক্যান কল দ্যাট অফিসার যে আপনি কেন লঙ্ঘন করেছেন কেন এটা। জি। এই ঘটনা কিন্তু আজ পর্যন্ত ঘটে নাই। সো এটা আমরা কিভাবে বলি লঙ্ঘিত হচ্ছে? ওয়াই উই আর সো সুইপিং ইন মেকিং কমেন্টস। এইটা আমাদের মনে হয় যে এই যে সমস্যাটা এখানে, আমরা খুব দ্রুত প্রভোক্ট হয়ে যাই কমেন্ট করার জন্য। আমরা চোখের সামনে দেখতে পাইলেও আমরা আসলে বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে আছে আমি যখন একটি পত্রিকায় প্রতিবেদন করতাম তখন আমি প্রতিবেদন করেছিলাম যে হাইকোর্টের নির্দেশ পুলিশ ইচ্ছা হলে মানে। ইচ্ছা হলে মানে না, ইচ্ছা অনিচ্ছার বিষয় না, পুলিশকে মনে রেখে কাজ করতে হবে এটা। জি। কারণ হলো যে কখন আমি ইচ্ছা হলে করব আর কখন করব না, আর কখন আমি ধরা খাবো কখন ধরা খাবো না, এটা তো এটা অবশ্য পুলিশের জন্য খুবই Difficult, risk হয়ে যায়। তবে আমরা মানে আশা করব যে এই যে পারসেপশন, সেই পারসেপশন দ্রুত পরিবর্তন হচ্ছে, আরো দ্রুত নিশ্চয়ই পরিবর্তন হবে। মানে দ্রুত না, খুব ধীর গতিতে পরিবর্তন হচ্ছে। আমরা আশা করবো যে দ্রুত পরিবর্তন হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।